আলোক তরঙ্গ আলোর ব্যতিচার চ্যাপ্টারটা হচ্ছিল আমাদের প্রতিফলন সূত্র প্রমাণ করতে গিয়ে প্রথমটাতে হয়নি, আজকে আমরা প্রতিফলন সূত্র প্রমাণ করব। তো প্রতিফলন সূত্র প্রমাণ আগে আমাকে জানতে হবে যে তরঙ্গমুখে পৌঁছানোর সময় প্রত্যেকটা আলোক রশ্মি কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে। মনে করো আমরা একটা যে তল কল্পনা করে নিই, এখানে এই তলের উপর যে আলোক রশ্মিটা এলো, এটা এলো, এই দ্বিতীয়টা কিন্তু একটু বেশি পথ অতিক্রম করেছে, তাই আমরা এখানে এই সেম ডিস্টেন্সে যদি একটা পথ অতিক্রম করি, যেটাকে বলবো আমরা তরঙ্গমুখ গৌণ তরঙ্গ উৎস, যেটাকে ওয়েভ ফ্রন্ট বলা হবে, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এই ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সেম, তাই তো? কিন্তু এটা টি ইকুয়াল টু মনে করে নিলাম, টি ইকুয়াল টু 0 সময় এটা হয়েছে। আচ্ছা, কিছু সময় পর যদি এর ভেলোসিটি ভি হয়, টি সময়ে দ্বিতীয়টা এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, সেই দ্বিতীয় রশ্মিটা আমাদের কী করবে, দ্বিতীয় রশ্মিটা একটু বেশি পথ অতিক্রম করবে। দ্বিতীয় রশ্মিটা কী করেছে, একটু বেশি পথ অতিক্রম করেছে। কতটুকু বেশি করেছে, যদি ভি বেঁকে আসে তাহলে দূরত্ব অতিক্রম করবে কত, দূরত্ব এক্স ইকুয়াল টু ভিটি, এক্স ইকুয়াল টু কি ভিটি। এবার যদি বলো ভি কোনটা, ভি হচ্ছে আমাদের এই তরঙ্গ যে আসছে যে পথে সেটার বেগটা, যে মুখে তরঙ্গের গতি, ঠিক আছে? তাহলে ভিটি কোনটা, দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এইটুকু ডিস্টেন্সটা ভিটি, এই ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কি ভিটি, ঠিক আছে? এইটুকু ডিস্টেন্স যদি ভিটি হয় তাহলে টি সময়ে এই রশ্মিটা কোথায় যাবে, 1 নম্বর রশ্মিটা কোথায় যাবে, তাহলে ও তো ওইটুকু দূরত্ব যেতে হবে ওকে। এটা কীভাবে করবো সেটা হচ্ছে এইভাবে, আমরা এখানে একটা তরঙ্গমুখ অঙ্কন করতে পারি। এই তরঙ্গমুখের সঙ্গে লম্বভাবে একটা তরঙ্গমুখ অঙ্কন করব, বুঝতে পারলাম কি? এই তরঙ্গমুখের সঙ্গে লম্বভাবে একটা তরঙ্গমুখ অঙ্কন করব। সেই তরঙ্গমুখে এই যে প্রথমটা সরলরেখা বরাবর যেটা আঁকবো, প্রতিফলিত হলো যেটা, এটাই হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, যেটা গৌণ তরঙ্গের এখানে একটা উৎস তৈরি করেছে। বুঝতে পারলাম ব্যাপারটা কী হলো, প্রথম রশ্মিটা এলো আর দ্বিতীয় রশ্মিটা এলো, দ্বিতীয় রশ্মিটা কিন্তু একটু বেশি পথ অতিক্রম করেছে। টি ইকুয়াল টু 0 সময়ে দুটোই সেম, কিন্তু টি সময়ে দ্বিতীয় রশ্মিটা যে এক্স ইকুয়াল টু ভিটি দূরত্ব অতিক্রম করলো, সেই একই সময়ে প্রথমটাকে যদি ভিটি দূরত্ব অতিক্রম করতে হয়, মানে এক্স দূরত্ব অতিক্রম করতে হয়, তাহলে সেই তরঙ্গমুখের সেটা কী হয়, প্রতিফলন হয়ে যাবে। সেটা চিত্রে দেখানো হলো, বুঝতে পারলাম আশা করি। এইবার আমরা এবার ছবিটাকে এবার আমরা এটা তো বুঝতে পারলাম যে তরঙ্গমুখে কী ব্যাপার হচ্ছে। তাহলে এটা আচ্ছা, এটা হচ্ছে গৌণ তরঙ্গমুখ। এখানে একটা আঁকলাম কম্পাসের সাহায্যে, এই সেম ডিস্টেন্সটা যদি মাপা হয় এখান থেকে আর এখান থেকে, সেই সেম ডিস্টেন্সটা এখান থেকে কম্পাসের সঙ্গে যুক্ত করি আমরা, এরকম পাবো একটা, সেখানে এখানে যুক্ত করলে এই একটা ওয়েভ ফ্রন্ট পাবো, ঠিক আছে? এইভাবে ওয়েভ ফ্রন্ট আছে। এইবার এটা হচ্ছে আপতিত ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আর এটা হচ্ছে কি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? এইবার একটু ভালো অন্য ব্যাপারটা করতে চাইছি। তো আমরা এখান থেকে একটা অবিলম্ব আঁকতে পারি। এই অবিলম্বের সঙ্গে এটা আইকন হবে, বেশ, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে। আর এখান থেকে এই রশ্মিটার ক্ষেত্রে এটাও কী হবে, আই অ্যাঙ্গেল হবে। তাহলে এইটা কেন অ্যাঙ্গেল হবে, আর রিফ্লেক্টেড আর, এটা আই। আচ্ছা, এখান থেকে যে ওয়েভ ফ্রন্ট আঁকলাম, ওয়েভ ফ্রন্ট কী থাকে, লম্বভাবে থাকে, তাই তো? লম্বভাবে থাকে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা যদি আয় হয়, এটা এই কোণটা আয় হবে। তো কীভাবে আয় হচ্ছে, তো আমরা খাতার মধ্যে একটু দেখে নিই। আসি এই যেখানে, এইখানে আমরা ভালো করে একটু দেখবো। দেখো, তাহলে এই যে ভিটি ডিস্টেন্স যেটা অতিক্রম করলো, বিতে সিতে এলো, তাহলে এ বি একটা ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্টের উপর ইনসিডেন্ট রে আই কোণ উৎপন্ন করেছে। আর ভিতরটা আই কীভাবে হয়েছে অ্যাঙ্গেলটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা দেখো, এটা যদি আই হয়, এইটা যদি আই হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটাও এটা কত হবে দেখতে পাচ্ছ। এটা যদি আই, এই উপরেরটা আই, এই উপরেরটা যদি আই হয়, এটা যদি আই হয়, এইটা এই বরাবর আই, ঠিক আছে? তাহলে বলো, এটা যদি আই হয়, তাহলে তো এই যে রশ্মিটা আসে, এই রশ্মিটা এই যে প্লেনে ওয়েভ ফ্রন্টের সঙ্গে যেটা আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি মাইনাস আই, তাই না?
এটা যদি পুরোটা 90° হয়, এই পুরোটা এটা 90° মাইনাস আই হবে। এটা যদি 90° মাইনাস আই হয় তাহলে এটা কত হবে? এই পুরোটা কত? 90° মাইনাস 90° মাইনাস আই, তাহলে এটা কত হবে? আই। একই রকমভাবে যদি আমরা এই দিকেরটাতে করি, এই দিকেরটাতে দেখব কি, এটা যদি রিফ্লেক্টেড রে আর হয় তাহলে দেখব এই দিকেরটা আর হবে, কেন এটা আর। এটা যদি আর হয়, এই রে আর এই রে 90° কোণ করা আছে, তাহলে এটা কত হবে? 90° মাইনাস আই। কেন 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 এবার যদি বলো কেন, আরে এইটা তো এই যে আমরা যেটা আঁকলাম না, ইনসিডেন্ট রে, এটা নর্মাল আই, নর্মাল আইতে তো এই যে ওয়েভ ফ্রন্ট আছে, এই যে এটা কিন্তু ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টে কী থাকে? লম্বভাবে থাকে না, থাকে কি না? এই ওয়েভ ফ্রন্টটা, এই ফ্রন্টে লম্বভাবে থাকবে। লম্বভাবে যদি থাকে যদি এই ইনসিডেন্ট রের সঙ্গে, দেখো বুঝতে পারছো কিনা বারবার বলি রাখবো, মানে এইটা যদি অঙ্কন করি আমরা, ইনসিডেন্ট রেটা এলো তো, এটা তো এটা তো আই হলো। এই যে একটা ওয়েভ ফ্রন্ট আছে না, ওয়েভ ফ্রন্ট, এটা কিন্তু ওয়েভ ফ্রন্টটা হয়। এই ওয়েভ ফ্রন্টটা কত পাবে না? 90° কোণে আছে না অ্যাঙ্গেলটা, মানে বুঝতে পারলে না? এরকম এটা যদি ওয়েভ ফ্রন্ট হয়, এটা যদি ইনসিডেন্ট রে হয়, এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90°। এর মাঝখানে এবার আই আছে, এই মাঝখানে কি আছে? এই মাঝখানে আই, এটা, তাহলে এটা কত হবে? এটা কত হবে? এটা 90° মাইনাস আই হবে। এই যে 90° মাইনাস আই লেখা আছে, বুঝতে পারলে? কারণ ওয়েভ ফ্রন্ট কি লম্ব হয়ে থাকে, সেই জন্য এটা 90° মাইনাস আই হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম? 90° মানে আচ্ছা, এটা 90° মাইনাস আই। আরেকবার এটা ভালো করে বুঝি, এটা ভালো করে বুঝতে হবে। এক মিনিট, ছবিটাকে একটু ভালো করে করিয়ে রাখো। এইটার এলো, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এটা নর্মাল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা 90° মাইনাস আই, এটা 90° মাইনাস আই, এটা 90° মাইনাস আই, এটা 90° মাইনাস আই, এটা আই, এটা 90° মাইনাস আই, কেন? এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টটা ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সঙ্গে 90° কোণ করে, বুঝতে পারলাম? নেক্সট, এটা যদি নর্মাল হয়, এটা যদি ওয়েভ ফ্রন্ট হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কত? আচ্ছা, এই পুরোটা কত? 90°, পুরোটা 90°। ওই পুরোটা 90° যদি হয়, এটা কত? 90° মাইনাস আই, তার মানে এই পুরোটা কত? 90°। 90° সমান সমান কী লিখতে পারি? 90° সমান সমান লিখতে পারি আমরা কি? 90° মাইনাস আই প্লাস প্লাস কি? প্লাস অফ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত জানি না, ওটা বের করবো। তাহলে দুপাশ থেকে 90° কেটে যাবে, বুঝতে পারলাম? এই পুরোটা কত? পুরো 90° মাইনাস অফ 90°। বুঝতে যদি না পারো, এখানে দেখো, এখানে দেখো, সরি সরি সরি, সব তো কোথায় গেল? সরি, হ্যাঁ এখানে না, এখানে আঁকছিলাম, ঠিক আছে। এখানে ঠিক আছে, দেখে না ভালো করে, এইখানেই বুঝলেই হয়ে যাবে। এইবার দেখো, আসি, হয়ে গেল। এইটা এবার দেখো ভালো করে, তাহলে এটা আই, 90° মাইনাস আই, তাহলে এইটা কত হবে? এই পুরোটা 90°, 90° থেকে বিয়োগ করো 90° মাইনাস আই, তাহলে কত হবে? 90 বাদ হয়ে আই, তারপরে এই অ্যাঙ্গেলটার মান কত? আই। সেই জন্য তো এখানে ছবিটাতে দেখা হয়েছে, সেই জন্যই এই ছবিটাতে এই জায়গাটা আই হয়েছে, বুঝতে পারলাম? এটা আই, এটা আই হলো কেন, বুঝতে পারলাম? এখানে ব্যাপারটা লুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা, এইটা, এবার এইটা ক্ষেত্রে আছে আর, এটা আর যদি হয়, এটা যদি নর্মাল, এটা তো ওয়েভ ফ্রন্ট, এটা ওয়েভ ফ্রন্ট, এটা নর্মাল, সোজাভাবে আঁকবো যদি ওটা ব্যাকা হয়ে আছে, এটা রিফ্লেক্টেড রে, এর সঙ্গে আর কোন করবে, এটা যদি আর হয়, এটা হবে আর। কীভাবে 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 একটু দেখে নিই। এখানে আছে, এটা তো আর জানি, এগুলো নর্মালের সঙ্গে যেটা করবে আর, কিন্তু 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 এই যে রশ্মিটা এলো, এটা যদি আর হয়, নর্মালের সঙ্গে যদি আর কোন করে, তাহলে এইটা কত হবে? এইটা আর ওয়েভ ফ্রন্টে কত ডিগ্রি করবে? 90° মাইনাস আর, তাহলে এটা কত? আর হবে, সেম আগের মতন করে। তাহলে এইটা যদি আর হয়, এটা কত হবে? আর। বুঝতে পারলাম? এবার আসি, এবার দেখো, আমরা ত্রিভুজ এ বি সি নিই, এ বি সি চিত্র দেখতে পাচ্ছ, এ বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে কী কী পাচ্ছি? এটা যদি ওয়েভ ফ্রন্ট হয়, তাহলে এই কোণটা কত হবে? 90°, বি কোণটা, কারণ নর্মাল ওয়েভ ফ্রন্ট মানে বুঝতে পারছো, নর্মাল নর্মালভাবে থাকবে ওয়েভ ফ্রন্ট, পারপেন্ডিকুলার, এটা 90°। আচ্ছা, এবার বলো এটা
এ বিটা কি ওয়েভ ফ্রন্ট, এ বিটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা তো ভূমি, এই ভূমির সঙ্গে এই অ্যাঙ্গেলটা আই, কীভাবে হলো দেখলাম। ঠিক আছে, এই বিসিটা কত, সেকেন্ড রের যত দূরত্ব তৈরি করেছে ভিডি এটা। এবার এসিডি ক্ষেত্রে আছে, এসিডি এ সি ডি এটা। আচ্ছা এটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, বুঝতে পারলাম ডিটা কেন, 90 ডিগ্রি। এটা কি ওয়েভ ফ্রন্ট না, এটা কি রিফ্লেক্টেড রে না, তো রিফ্লেক্টেড রে আর ওয়েভ ফ্রন্টের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি এটা। কেননা ওয়েভ ফ্রন্টগুলো কি 90 ডিগ্রিভাবে থাকে, তরঙ্গ উৎসগুলো, গৌণ তরঙ্গমুখের যে উৎসগুলো। এইবার এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা তো এখনই দেখলাম, প্রমাণ করলাম এটা আর, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজে কম্পেয়ার করি। এবার দেখো দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা সমান, এটা ভিটি এটাও ভিটি, তাহলে দুটো একটা দূরত্ব এডি, এটার এডি এটার বিসি সমান, অ্যাঙ্গেল সমান, বিসি আর এডি সমান। আরেকটা কি, দুটো ত্রিভুজের কমন একটা সাধারণ বাহু রয়েছে না, এসি, যাকে কী বলবো, অতিভুজ, কারণ একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল করেছে, এটা অতিভুজ। তার মানে ত্রিভুজদ্বয় কি সর্বসম, ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়, ত্রিভুজদ্বয় তবে সর্বসম, তা ত্রিভুজদ্বয় সর্বসম যদি হয়, বাদ বাকি কী অ্যাঙ্গেল পড়ে আছে, বি এ সি, আর কি এটার ক্ষেত্রে ডিএ সি, তা ডিএ সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কী বলা হচ্ছে, এ কোণ, আই কোণ, এটা কত আর কোণ, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি সমান, ব্যাস হয়ে গেল প্রমাণ। এইটা হলো হাইগেন্সের প্রিন্সিপালের প্রতিফলন সূত্র, হাইগেন্সের নীতির সাহায্যে কিন্তু, ঠিক আছে। আর একটা সূত্র প্রমাণ করতে হবে যে, আচ্ছা এই বিটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে, আর এডিটা কি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। এইটা এবার আমরা কীভাবে লিখবো পরীক্ষায় সেটা দেখবো, আগে আমরা বুঝে নিলাম, জাস্ট বুঝতে পারলাম। আসি আমরা এখানে কিছু বলবো না, তুমি তার থেকে করে একটু ওই স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এখানে আমাদের ইনসিডেন্ট ওয়েভগুলো আসছে, এ বি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, হাইগেন্সের নীতি অনুযায়ী সব কিছু লেখা আছে, আমি একটু ধীরে ধীরে করে বড় করছি, তোমরা দেখে নাও। তরঙ্গ বুঝতে পারছি, এখানে হাইগেন্সের নীতি অনুযায়ী এসি আর এ বি তরঙ্গমুখের প্রতিটি বিন্দু তরঙ্গের অনুতরঙ্গ উৎস হিসেবে কাজ করবে। এ থেকে একটা পয়েন্টে এলো সেম ডিস্টেন্সে, এ থেকে আবার কি নতুন গৌণ উৎস সৃষ্টি হবে, বি থেকে আবার কি নতুন গৌণ উৎস সৃষ্টি হবে। ধরি টি ইকুয়াল টু 0 সময় তরঙ্গমুখের একটি প্রান্ত প্রতিফলক তল এই বিন্দুতে স্পর্শ করলো, অপর একটি আর স্পর্শ করলো এই বিন্দুতে, এবং এ বি তরঙ্গমুখের প্রতিটি বিন্দুতে গৌণ তরঙ্গ সৃষ্টি হবে। অনেকগুলো ইস্যু হিসেবে তো কল্পনা করতে পারি আমরা। তারপরে ধরি টি সময় পরে বি প্রান্ত থেকে সুস্পষ্ট অনুতরঙ্গ সিতে পৌঁছালো, এটাতে কত দূরত্ব অতিক্রম করবে, বিসি ইকুয়াল টু বিটি, নিচে দেখতে পাচ্ছি, আর এডি ইকুয়াল টু কত, এডি ইকুয়াল টু বিটি। কেন হলো বলে দিলাম, এখানে অ্যাঙ্গেলগুলো কীভাবে 90 ডিগ্রি মানে আয় হয়েছে এখানে লেখা আছে, দেখলে বুঝতে পারবে, বেশি বললে বড় হয়ে যাবে, সেম, ব্যাস প্রুভ হয়ে গেল। আরেকটা সূত্র কি, তুমি এটা বলো যে এখানে যে আমাদের ইনসিডেন্ট রেটা আছে আর ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আছে, এই যে রিফ্লেক্টেড রে এডি আর রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট সিডি, এগুলো কি একটা প্লেনের মধ্যে আছে না, তাহলে দ্বিতীয় সূত্রের প্রমাণ হলো না, হয়ে গেল। এই হলো আমাদের হাইগেন্সের নীতি প্রতিফলনের সূত্র প্রমাণ। তো এটা লিখে দেবে ভাষা যে এ বি ও সিডি তরঙ্গমুখ এবং এসি তল একই তলের উপর অবস্থা, এটা দ্বিতীয় সূত্রের প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলাম। এবার আমরা আসবো দ্বিতীয়টা, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে প্রতিসরণের সূত্র প্রমাণ, ঠিক আছে। প্রতিসরণটা কীভাবে হচ্ছে এবার আসি, সেম। এবার আমি একটু এখানে রাপে করি, আসি, তাহলে ভালো করে বুঝবে। এইখানে একটা প্লেন আঁকলাম, এখানে আলো এলো, এখানে আর একটা এলো উৎস, তাহলে বলো এটা একটু বেশি ডিস্টেন্স অতিক্রম করেছে, তাহলে এখানে একটা ওয়েভ ফ্রন্ট আঁকবো। এইটা 1 নাম্বার 2 নাম্বার রশ্মির কি এবার উপরের ডিস্টেন্সের সমান, কিন্তু এটা একটু বেশি সে অতিক্রম করেছে, যে সময় সে এত বেশি পথ গেছে সেই সময় এই আলো রশ্মির কী হবে, প্রতিসরণ যদি হয়, তাহলে ধরে নিই নর্মাল যদি অঙ্কন করি সে এইদিকে পথটা অতিক্রম করলো, ঠিক আছে। আচ্ছা এই যদি এখানে অতিক্রম করে, তাহলে এখানে একটা কম্পাস দিয়ে এরকম আঁকতে পারি, এরকম ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটাকে আমরা কম্পাস দিয়ে আঁকতে পারি। এই সেম ডিস্টেন্সে এখান থেকে যদি বসে একটা আমরা এরকম বৃত্তচাপ নিয়ে সেটা যদি জুড়ে দিই, সেটা পাবো আমরা কি, গৌণ তরঙ্গমুখ। এই জন্য বইয়ে এরকম দেওয়া হচ্ছে বৃত্তচাপের মতন ব্যাপারগুলো, বুঝতে পারলে, ডিস্টেন্সগুলো সেম হতে হবে। তো আমরা বুঝতে পারলাম জিনিসটা। তো এখানেও সেই একই রকম অ্যাঙ্গেলের খেলা খেলবো, আগে রাপের মতন করবো। আমরা এখানে একটু বলে দিই, হ্যাঁ এখান থেকে দেখো, এটা যদি আয় হয় ইনসাইড অ্যাঙ্গেল, তাহলে এটা তো ওয়েভ ফ্রন্ট, এটা 90 ডিগ্রি কোণ করবে, তাহলে এটা কত বাই, কীভাবে আয় হলো কী আনা হলো আমরা সব এখন আর বলবো না, একটু আগে জানলাম। তাহলে এটা V1T, এখানে কিন্তু দুটো মিডিয়াম আলাদা, এখানে প্রতিসরণ হচ্ছে না, তার প্রথম মিডিয়ামে ধরে নিলাম আলোর বেগ V1 বা প্রতিসরণাঙ্ক μ1r, আর দ্বিতীয় মিডিয়ামে আলোর বেগ V2। কেন দুটো মিডিয়াম আলাদা, প্রতিসরণের সূত্রে কী হয়, একই মিডিয়ামে গেলে তো প্রতিসরণ হবে না, তখন প্রতিফলন হবে।
তাই তো আলোর বেগের কোনো চেঞ্জ নেই একটা মিডিয়ামে, তাই প্রতিসরণ হতে পারে না। তাই প্রতিসরণ হতে গেলে অবশ্যই বেগের পরিবর্তন হতে হবে আলোর, আর বেগের পরিবর্তন তখনই হবে যখন দুটো মিডিয়াম আলাদা হবে। ঠিক আছে, দুটো মিডিয়াম আলাদা। প্রথমটাকে V1 আলোর বেগ বা μ1 V1, দুটো থেকে μ2 V2 লেখা আছে এখানে। এবার এই যে যেটা আমাদের অবিলম্ব আর আইকন, এটা আর কোণ, এটা যদি আর কোণ হয়, এটা যদি আর কোণ, এটা যদি আর কোণ, এটা যদি আর কোণ হয়, প্রতিসরণ কোণ হয়, তাহলে এটা কত 90 ডিগ্রি। কেন 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 এটা এটা গৌণ তরঙ্গের মুখে একটা রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। রিফ্র্যাক্টেড কেন, এটা প্রতিসরণ, এটা 90 ডিগ্রি হলো, এটা যদি আর হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আর, এটা যদি 90 ডিগ্রি মাইনাস আর হয়, এটা আর হবে কেন, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল থেকে 180 বিয়োগ করো, 90 90 180 কেটে যাবে, আর হবে, এটা আর হয়েছে, বুঝতে পারলাম। এবার আমরা কাজ করবো কি, এ বি সি ত্রিভুজ নিব আর এ সি ডি ত্রিভুজ নিব, এ বি সি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ, দুটো ত্রিভুজকে এবার কম্পেয়ার করবো আগের মতন। আমরা ছবি এঁকে দিকে এ বি সি ত্রিভুজের কী কী অ্যাঙ্গেল, কোনটা অ্যাঙ্গেল লিখে নিলাম, দেখো 90 90, আই কোনটা V1T, বুঝতে পারলাম। এবার দেখো এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে আমাকে যেহেতু স্নেলের সূত্র পূরণ করতে হবে সাইন আই বাই সাইন আর, তাহলে আমরা সাইন আই মানে কি লম্ব বায়ু ত্রিভুজ দেখে নিই। প্রথম ত্রিভুজের ক্ষেত্রে সাইন আই কেন সমকোণী ত্রিভুজ, কেননা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে সাইন আই মানে কি লম্ব বায়ু ত্রিভুজ। লম্ব হচ্ছে এইটা V1T লিখে দিলাম, আর ত্রিভুজকে এসি, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, লম্ব কি V2T এসি। এবার সাইন আই বাই সাইন আই করলাম V1/V2। এবার বলো V1/V2 মানে μ2/μ1, কেননা মিউ ইকুয়াল কি C/V, জানি তো এটা কেন লেখা হলো, কেননা মিউ ইকুয়াল টু, সরি আমরা একটু আচ্ছা, কেননা মিউ ইকুয়াল টু আমরা জানি, সরি এমন লেখা একটু মুশকিল এখানে, মিউ ইকুয়াল টু আমরা জানি C/V, তাহলে ভেলোসিটি কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে V1/V2 মানে কি μ2/μ1, তার মানে μ2/μ1 সমান কি লিখতে পারি V1/V2, সেই জন্য তো V1/V2 সমান μ2/μ1 লেখা হয়েছে। তার মানে এক মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ, এটাই কি স্নেলের সূত্র প্রমাণ হয়ে গেল। প্রথম সূত্রটা আলোর প্রতিসরণের প্রথম সূত্র, আপতন কোণের সাইন প্রতিফলন কোণের সাইনের প্রতিসরণ কোণের সাইন, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যেটাকে প্রতিসরাঙ্ক বলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। আর এখানে ABCD ওয়েভ ফ্রন্ট এবং এসি তল সেই একই সমতল অবস্থা, দ্বিতীয় সূত্রটা আমার কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলাম। এইটা এবার ভাষাটা কীভাবে লিখবো আমরা, এটা জাস্ট বুঝলাম রাফে টাইপের, এইবার আমরা ভাষায় কীভাবে লিখবো পরীক্ষায় এবার দেখে নিই। ভাষা সেম, তাহলে আমরা এই যে কী লিখবো, এইভাবে ছবি আঁকবো, বলে দেবো চিত্র থেকে পাই, এই ত্রিভুজ থেকে ওই ত্রিভুজ থেকে এরকম এঁকে দিয়ে ব্যাস, একদম সিম্পল, খুবই সোজা। বইটা একটু কঠিন করে লেখা আছে, বড় করে লেখা আছে, এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, ব্যাস বিন্দাস, দেখো সোজা একদম আছে। নেক্সট, তাহলে বুঝতে পারলাম আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ হাইগেন্সের সূত্র অনুযায়ী। আসি আমরা এখানে এবার ইন্টারফারেন্স জানবো, তরঙ্গের উপরিপাত, আলো তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা যদি অনেকগুলো আলোর তরঙ্গ উৎস, আলো একটা তরঙ্গ উৎস থেকে তো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়া আলো যদি মনে করো একটা এই ধরে নিলাম একটা x1 দূরত্ব অতিক্রম করলো তরঙ্গ, একটা x2 দূরত্ব অতিক্রম করলো, মনে করো এই তরঙ্গটা উপর যে তরঙ্গটা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট y1 সমান a sin omega t প্লাস kx1, আর পরেরটার y2 ইকুয়াল টু a sin omega t প্লাস kx2। তাহলে দেখো তো দুটোর মধ্যে কী আছে, সময় একই সময়ে একটা kx1 দূরত্ব একটা x2 দূরত্ব, দুটোর মধ্যে দূরত্ব কি আলাদা, ঠিক কি না? তার মানে এদের মধ্যে পথের বা দূরত্বের পার্থক্য আছে। আমি ধরে নিলাম একই সময়ে দুটো তরঙ্গ একটা জায়গায় পৌঁছালো, একটা বিন্দুতে মিট করলো, কিন্তু একটা তরঙ্গ বেশি দূরত্ব ট্রাভেল করলো, একটা তরঙ্গ কম দূরত্ব অতিক্রম বা ট্রাভেল করলো। তাহলে দুটোর মধ্যে আমাদের ফেজ কাকে বলা হয়, এই টার্মটাকে বলা হয় ফেজ। তাহলে আমি যদি দুটোর মধ্যে লক্ষ্য করি, ফেজের পার্থক্য লক্ষ্য করি, তাহলে কী লিখতে পারি, তাহলে এই ফেজ থেকে ওই ফেজটা বিয়োগ করবো, বিয়োগ করলে কী পাচ্ছি, ওমেগাটি কেটে যাচ্ছে, কে x2 মাইনাস x1, তাহলে এই দশা পার্থক্য ফাইটাকে বলা হয় দশা পার্থক্য। কে মানে কি 2π/λ, যেখানে ল্যামডা আলো আর যে আলোটা ব্যবহার করবো তার তরঙ্গ দৈর্ঘ্য, আর x2 মাইনাস x1 মানে কি পথের পার্থক্য। তাহলে এই সূত্রটা মনে যেন থাকে, পথ পার্থক্য মানে 2π/λ ইন্টু দশা পার্থক্য। নেক্সট, ব্যতিচার ঝালোর শক্তির নিত্যটা পরমপন্থী নয়, ব্যাখ্যা করো। বলছে ব্যতিচার ঝালোর শক্তির যে আমরা মিট করছে, তার মানে কি আলো উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে, আবার একসময় দেখা যাচ্ছে আলো উজ্জ্বলতা কমে যাচ্ছে, তার মানে কি শক্তি তাহলে কি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি আলোর ব্যতিচার লক্ষ্য করি দেখব, আলো একটা জায়গায় কী হচ্ছে, মনে করো
এইভাবে ওয়েভটা গিয়ে যাচ্ছে, আর একটা ওয়েভ এইভাবে গেছে। যদি কোনো কারণে হাই পিক মিট করে তাহলে কী পাবো আমরা? তখন পাবো উজ্জ্বল আলো, যাকে বলা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যদি 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 হাই লো যদি মিট করে, তার মানে একটার বিস্তার যদি এটা বিস্তার যদি প্লাস এ হয়, তাহলে আর একটা আলো যদি এরকমভাবে যদি ওয়েভটা হয়, তাহলে এর বিস্তার নিচের দিকে, তাহলে এর কি মাইনাস এ। এটা যদি যোগ করো তাহলে কী পাবে? 0 পেয়ে যাবে না ইন্টেন্সিটি আলোর। তখন তাকে বলবো গঠনমূলক ব্যতিচার। যদি আমাদের কী হয়, আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলবো গঠনমূলক ব্যতিচার, আর হ্রাস পাওয়ার ঘটনাকে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মককে ইংলিশে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, এটা একটু দেখবে বই বললাম। তাহলে বলছে এইবার আমরা ব্যতিচার ঝাড়র শক্তি নিতে পরমপন্থী, এটা কিন্তু লাগবে যে নয়, এটা প্রশ্নটা দেখে নেবে আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসি। এই থেকে একটা তরঙ্গ এখানে এলো, এক্স ডিস্টেন্স ট্রাভেল করলো, বি থেকে একটা তরঙ্গ এখানে এলো, এই একটু ডিস্টেন্সটা আলাদা, পথ পার্থক্য আছে। আমি ধরে নিলাম, আর ধরে নিলাম যে দুটো আলোক উৎস থেকে সব কিছু সমান, কিন্তু পথ পার্থক্য আলাদা। ফ্রিকোয়েন্সি দুটো আলোরই সমান, ফ্রিকোয়েন্সি মানে ওমেগার কোনো চেঞ্জ হচ্ছে না, তরঙ্গ দৈর্ঘ্য একই, মানে কোহেরেন্ট সোর্স নিয়েছি। কোহেরেন্ট সোর্স কাকে বলে, এটা এবার শর্ট প্রশ্ন তোমাদের, বা কাকে বলে এটা কিন্তু লাগবে। কোহেরেন্ট সোর্স হলো এমন আলোক উৎস তুমি নিলে যেখান থেকে অনেকগুলো আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে, কিন্তু তাদের দশা পার্থক্য সবসময় ধ্রুবক, মানে দশা পার্থক্যের একটা ধ্রুবক মান থাকবে। ঠিক আছে, কিন্তু দশা পার্থক্যের যে ধ্রুবক মান থাকবে, কিন্তু মনে করো দশা পার্থক্যের ধ্রুবক মান মনে করো 5 হলো, 5 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, যাই হোক একটা কিছু হলো দশা পার্থক্য যদি হয়। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দুটো মিলে দশা পার্থক্য এটা তৈরি করেছে, কোনো কারণে একটা 10-এর মধ্যে দশা পার্থক্য 10 আছে, একটার দশা পার্থক্য হলো 3, পরবর্তীতে অন্যটারও দশা পার্থক্য কত হবে? যেন পার্থক্য কত 10 হয়, তাহলে দুটো পার্থক্য 10 কখন হবে? একটার যদি 20 হয়, একটা যদি 10 হয়, পার্থক্য কত 10। কোনো কারণে একটা রশ্মির পার্থক্য যেহেতু কমে গেল, মনে করো একটা রশ্মির দশা, দুটো রশ্মি মিট করে মনে করো হচ্ছে, তো মনে করো একটা তরঙ্গের দশা হয়ে গেল 4, তাহলে আরেকটার কত হলে 10 হবে? 14, তাহলে তো পার্থক্য 10 হবে। এরকম টাইপের একটা আলো দশা পার্থক্য চেঞ্জ হলে অন্যটা ঠিক তা পরিবর্তন করে নিয়ে সমদশায় পরিণত হয়। এইরকম উৎসগুলিকে কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস বলা হয়। এইবার এখানে চিত্রে আমরা এ থেকে বি থেকে দুটো রশ্মি দেখতে পাচ্ছি, একটা x1 ডিস্টেন্স ট্রাভেল করছে, একটা x প্লাস ডেল্টা। তার মানে এদের মধ্যে সম্পর্কটা এরকম লিখতে পারি 2π/ct - x। তাহলে এর মধ্যে আমাদের দুটো রশ্মির রেজাল্টেন্ট বের করতে হয়। তার মানে এই রশ্মির মোট ডিসপ্লেসমেন্ট y1, এই রশ্মির মোট ডিসপ্লেসমেন্ট y2 যদি যোগ করি আমরা যেটা পাবো সেটাকে বলবো তরঙ্গের উপরিপাত। একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর মিট করবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি। এ কমন, এখানে সাইন সি প্লাস সাইন ডির সূত্র বসাবো, 2 সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা জানি, এটা ক্যালকুলেশন জাস্ট দেখে নেবে। আসি, এটা একটু দেখে নিলে, এটা তরঙ্গের উপরিপাত কীভাবে হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এটা বলা আছে। নেক্সট, এবার ইন্টেন্সিটির সঙ্গে বিস্তারের সম্পর্ক প্রপোর্শনাল। ঠিক আছে, কম্পাঙ্ক আমরা সুসংগত উৎস নেব, আমরা ইন্টারফারেন্সের ক্ষেত্রে এমন আলোক উৎস নেব যাদের কি কম্পাঙ্ক সমান হবে, মাধ্যমের ঘনত্ব সমান হবে, ঘনত্বে কোনো চেঞ্জ হবে না, তরঙ্গ বেগ একটা ভিটাকে তরঙ্গ বেগ বলবো। আই প্রপোর্শনাল যদি এ স্কোয়ার হয়, তাহলে আই প্রপোর্শনাল কে স্কোয়ার লিখতে পারি, তাহলে এ সমান কী লিখতে পারি, কে 1/k। তার রেজাল্টেন্ট মনে করো এই বরাবর a1, এই বরাবর a2, একে যদি সামান্তরিক ভেক্টর যোগের যোগফল আকারে লিখি, তাহলে রেজাল্টেন্ট এ আর এর মান কত পাবো আমরা জানি তো, a1 হোল স্কয়ার, a2 হোল স্কয়ার, 2a1 a2 cos পাই। তাহলে এখানে যদি এ আর এর মান বসিয়ে দিই, এ মানে কি √i/k, তাহলে ir/k, কেন এ স্কোয়ার মানে কি i/k, মানগুলো বসিয়ে দিলে এখানে একটা আই আর এর সম্পর্ক পাচ্ছি। এই সম্পর্কটা অঙ্কে কাজে লাগবে, এটা আর এটা মনে যেন থাকে। কোথা থেকে এলো দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্যাল টার্ম জাস্ট সোজা, কেননা রেজাল্টেন্ট ভেক্টর থিটা অ্যাঙ্গেল করলে এই cos phi অ্যাঙ্গেলটা কি a1 আর রেজাল্টেন্ট ভেক্টরের মধ্যে কোণ। ঠিক আছে, বাস বুঝতে পারলাম। নেক্সট, এবার আমরা জানবো যে ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি, আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে কি। আগে আমরা একটা ছবি দেখে, বইয়ে এটা আছে,
আমরা যদি বই দেখি ক্লাস 12-এর বই, হ্যাঁ, পদার্থবিদ্যা দুয়ারি মজুমদার মাইতির, ওখান থেকে এই ছবিটা নেওয়া। তো আমরা যদি এখানে একটা সোর্সকে রেখে, এমটাকে সোর্স রেখে একটা ডবল সিল এক্সপেরিমেন্ট স্লিট আর কিছুই না, তুমি একটা কার্ডবোর্ড বলো, সেই কার্ডবোর্ডের মাঝখানে কী করো, তুমি পাতলা ব্লেড দিয়ে তুমি কেটে দিলে। এই যে কার্ডবোর্ডটা মনে করা আছে, এরকম একটা কার্ডবোর্ড নিলে, তো মাঝখানে ব্লেডে কেটে দিলে, ব্যাস, এই হলো ডবল সিট। এই ছিদ্র দিয়ে তুমি আলো পাস করবে, দেখবে আলো একটা স্কিনে গিয়ে এরকম কিছু দেখতে পাবে যে একটা জায়গায় মিট করে উজ্জ্বল রেখা সৃষ্টি করবে। কিন্তু আলোর কী ফাংশন? ওয়েভ ফাংশন। যদি আলো ওয়েভ না হতো তাহলে কী হতো? এই যে সিঙ্গেল ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় গিয়ে আলোটা এসে গিয়ে এখানে ঠেকতো, আর পেতাম না। দেখছি কী হচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে যে একটা উজ্জ্বল রেখা পাচ্ছি, একটা এই যে দেখো ডার্ক, কালোটাকে ডার্ক, এটা উজ্জ্বল রেখা, তারপরে আবার ডার্ক, আবার একটা ব্রাইট, ডার্ক ব্রাইট, মানে গঠনমূলক ব্যতিচার পাচ্ছি, ধ্বংসাত্মক ব্যতিচার পাচ্ছি, অনেকগুলো আমরা কী পাচ্ছি, ফ্রিঞ্জ পাচ্ছি, যেগুলোকে বাংলায় ঝালর বলা হয়, এগুলো পাচ্ছি। এগুলো কেন পাচ্ছি? ওই তো, কেননা আলো কি ওয়েভ নেচার। যদি সরল রেখায় চলতো তাহলে একটা জায়গায় আমরা আলো পেতাম, ফাঁকা জায়গাটায়, কিন্তু পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে, তাই না? কারণ আলোর কী নেচার রয়েছে? ওয়েভ নেচার রয়েছে, সেই কারণে এই ঘটনাটা হচ্ছে। ঠিক আছে, আসি এবার আমরা